ওয়েলকাম স্টুডেন্টস। গত যে লেকচারটা ছিল সেখানে আমরা কিন্তু ইনঅর্গানিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে পাই বন্ডিং এর এফেক্ট কিভাবে একটা রিঅ্যাকশনের প্রপার্টিকে মানে পাথটাকে ডিকটেট করছে, সেখানে স্পেকটেটর লাইগ্যান্ডের ভূমিকা কি সেটা আমরা দেখেছি। আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব। তো সেই টপিকটা মেনশন করার আগে আমি একটু বলে নিই যে একটা রিঅ্যাকশন, আমরা লেট আস টেক অ্যান এক্সাম্পল অফ এ রিঅ্যাকশন। আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনই দেখাচ্ছি ইন কেস অফ প্লাটিনাম টেট্রাক্লোরো কমপ্লেক্স। হিয়ার this is the square planar complex of platinum tetrachloro complex. সে আমরা এখানে একটা সাবস্টিটিউশন দেখাবো যেখানে NH3 গ্রুপ দিয়ে ওয়ান অফ দ্য ক্লোরিন কিন্তু এলিমিনেটেড হচ্ছে, সাবস্টিটিউটেড হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি এখানে সে this is the NH3 ligand and chlorines are there. So after first substitution, this is the product. Now I am substituting another chlorine with nitro group. এখানে একটা কিন্তু কোশ্চেন এবার চলে আসবে, আগের বারে কিন্তু আমরা NH3টা যেখানে খুশি করেছি, এবার এখন ব্যাপারটা হচ্ছে যে NH3 রেসপেক্টে NO2টা কোথায় যাবে, whether it will be in the cis position, whether it will be in the trans position. এখানে যেটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে সেখানে দেখা যাচ্ছে যে NH3 রেসপেক্টে কিন্তু NO2টা সিস পজিশনে ঢুকলো এবং সেই জন্য আমরা সিস আইসোমার পাচ্ছি। এই সিস ক্লোরিন গুলো সিস পজিশনে আছে। এবার আমরা কি করছি, এই রিঅ্যাকশনটা একটু অন্যভাবে করব। আমরা কি করব, সিকোয়েন্সটা চেঞ্জ করে দেবো। দ্য লাইগেন্ড সিকোয়েন্স অফ দ্য লাইগেন্ডস, যেখানে NO2 will be introduced first, then ammonia. See what happens. Again PTCl4. This time nitro is introduced first. Nitro কে রাখলাম। Now NH3 is introduced. তাহলে সেকেন্ড সাবস্টিটিউশন হবে। আবার সেই একই কোশ্চেন, NO2টা তো এখানে আছেই। Now the question is that whether the nitro NH3 will be here. না, এটা হয় না। এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে যে NO2 এর রেসপেক্টে the substitution occur in here, trans to it. Obviously এই কমপ্লেক্সের this will be the trans isomer. তাহলে কি সেই ব্যাপারটা যেটা কিনা এই সিকোয়েন্স অফ দ্য লাইগ্যান্ডটা চেঞ্জ করে দিলে আমরা দুটো আইসোমার পেয়ে যেতে পারি। এইটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে ট্রান্স এফেক্ট। ট্রান্স এফেক্ট। নাও হোয়াট ইজ ট্রান্স এফেক্ট? ট্রান্স এফেক্ট হচ্ছে যে এবিলিটি অফ এ লাইগ্যান্ড টু মেক সাবস্টিটিউশন ট্রান্স টু ইট, মানে যে পজিশনে কোনো একটা লাইগ্যান্ডের এমন একটা প্রপার্টি যে সেই লাইগ্যান্ডটা তার ট্রান্স পজিশনে যে লাইগ্যান্ডটা আছে তাকে সাবস্টিটিউট করে। এবং এই এবিলিটিটা যাদের ক্ষেত্রে বেশি থাকবে তাদেরকে আমরা বলবো যে তার ট্রান্স ডাইরেক্টিং এবিলিটি বেশি, তার ট্রান্স এফেক্ট বেশি। এখন কি সেই ঘটনা, যেটা কি কেন এটা হচ্ছে সেটা তো আমরা ধীরে ধীরে এক্সপ্লেন করব। এখন একটু জেনে নিই যে একটা অর্ডার আছে যে কোন লাইগ্যান্ডের ট্রান্স এফেক্ট বেশি, কোন লাইগ্যান্ডের কম। আমরা আগে আমরা যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছি সেখানে আমরা জেনেছি যে একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ ছিল, সেখানে আমরা লাইগ্যান্ড গুলোকে সাজিয়েছিলাম। হ্যাঁ, একটা ওয়াটার এন্ডে থাকতো, একটা সায়ানাইড এন্ডে থাকতো, সেখানে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, উইক ফিল্ড লাইগ্যান্ড, এইভাবে আমরা একটা স্পেকট্রোস্কোপিক ডেটা থেকে তাদেরকে অ্যারেঞ্জ করেছিলাম। এখানেও আমরা একটা সিরিজ পাবো, সেটা কিন্তু ট্রান্স এফেক্টের জন্য। সেটা হচ্ছে যে কোন লাইগ্যান্ডে লাইগ্যান্ডগুলোকে আমরা অ্যারেঞ্জ করব যে কার ট্রান্স এবিলিটি, কার ট্রান্স ডাইরেক্টিং সাবস্টিটিউশন ঘটানোর ক্ষমতা বেশি আছে। আমরা একবার ট্রান্স এফেক্টের ডেফিনেশনটা দেখে নিই এবং তার সঙ্গে সঙ্গে সেই অর্ডারটা দেখে নিই।
আমরা সিরিজটা দেখছি। এবার দেখো আমরা সেই জায়গাটাই আবার পৌঁছে গেছি যেখানে আমাদের কোশ্চেনটা শুরু হয়েছিল। সেখানে দেখো যে এখানে এর পরে যখন আমরা সাবস্টিটিউশনটা করলাম NO2 দিয়ে, সেখানে আমাদের ওই কোশ্চেনটা চলে এলো যে NO2 রেসপেক্টে NH3 রেসপেক্টে আমি NO2 টাকে রাখবো কোথায়। এখন এই কমপ্লেক্সটাতে কারা কম্পিট করছে ট্রান্স এফেক্টের জন্য? NH3 এবং Cl। এবার এখানে সিরিজে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো NH3 কিন্তু অনেক লোয়ারে, ক্লোরিনটা এখানে দেখতে পাচ্ছি। তার মানে কি NH3 থেকে ক্লোরিনের ট্রান্সএবিলিটি ট্রান্স এফেক্ট করার ক্ষমতা বেশি। সুতরাং ক্লোরিন ডিকটেট করছে রিঅ্যাকশনটাকে, ক্লোরিনটা ঠিক করছে যে NO2টা তার রেসপেক্টে ট্রান্সে যাবে। that's why this is the product. Again এইটাতে যখন করা হলো, প্রথমে NO2 কে ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে যখন আমি NH3 করছি তখন কি হচ্ছে, এবার দেখা যায় কম্পিটিটরকে NO2 এবং Cl। এবার পজিশন দেখো NO2 এখানে আছে, ক্লোরিনের রেসপেক্টে NO2 কিন্তু ট্রান্স এফেক্ট বেশি, সেজন্য কি হবে NO2 তার ট্রান্সে কিন্তু ক্লোরিনের সাবস্টিটিউশন ঘটাবে এবং NH3 কে জায়গা করে দেবে। সেজন্য NH3 রেসপেক্টে NO2 টা এখানে এলো, সরি NO2 রেসপেক্টে NH3 টা এখানে এলো এবং ট্রান্স প্রোডাক্ট আমরা পেলাম। তাহলে এটা অন্তত এই সিরিজটা দেখে এক্সপ্লেইন করা যাচ্ছে যে কেন এখানে সিস আইসোমারটা পেলাম, কেন এখানে ট্রান্স আইসোমারটা পেলাম। এবার আমাদেরকে এটা এক্সপ্লেইন করতে হবে যে ট্রান্স এফেক্টের এবিলিটি বা ট্রান্স এফেক্ট ঘটানোর ক্ষমতা সেই সমস্ত লাইগ্যান্ডের যাদের মেটাল লাইগ্যান্ড পাই বন্ড ফরমেশনের টেন্ডেন্সি বেশি। কেন এটা বলছি আমরা একটু দেখে নিই। আমরা আগের যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে প্লাটিনামেরই ধরো সেই অ্যারেঞ্জমেন্টটা আমি দেখাচ্ছি এইভাবে। নাও এখানে আমরা কি করছি, একটা সাবস্টিটিউশন আসছে, একটা y যেটা সাবস্টিটিউট করবে। এখন কিভাবে আসবে সেটা দেখা যাক। এখানে প্লাটিনামের অরবিটাল গুলো আমরা দেখাবার চেষ্টা করছি। দেখো this is the L ligand X। এই লাইগ্যান্ড যেটা রয়েছে সেই লাইগ্যান্ডের যদি একটা পাই অ্যাকসেপ্টিং এবিলিটি থাকে তাহলে দেখা যাবে যে এখানে দেখো সিমেট্রিক্যালি আমি যদি অ্যারেঞ্জ করি ব্যাপারটা এরকম। তার মানে কি হচ্ছে, লাইগ্যান্ডের পি অরবিটাল গুলো কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এর মেটালটার DXZ অরবিটালের সঙ্গে কিন্তু একটা ওভারল্যাপ করার সম্ভাবনা রয়েছে এবং there occurs this type of pi bonding and a drift of charge occurs। এখানে দেখো প্লাটিনাম থেকে টুয়ার্ডস দ্য লাইগ্যান্ড কিন্তু একটা লাইগ্যান্ড মানে ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা বাড়ছে। তখন কি হচ্ছে, অ্যারাউন্ড দ্য ভিসিনিটি অফ প্লাটিনাম এখানে কি হচ্ছে, এই দিক থেকে প্লাটিনামের মানে এক্স এর দিকে কি হচ্ছে, প্লাটিনামের ইলেকট্রন ডেনসিটি কম, কিন্তু তার কারণ ইলেকট্রন ডেনসিটিতে শিফট করে গেছে টুয়ার্ডস দিস। তাহলে কি হবে, উল্টো দিক থেকে মানে এই লাইগ্যান্ডটা যে লাইগ্যান্ডের রেসপেক্টে দেখো উল্টো দিক থেকে একটা ইনকামিং লাইগ্যান্ডটা এই যে ওয়াইটা তার আসার সম্ভাবনা বাড়ছে, বিকজ এইখানে এই রিজিয়নটা এখন লোয়েস্ট ইলেকট্রন ডেনসিটি, সেই জন্য উল্টো দিক থেকে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেই জন্য আমরা যদি একটা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট বলি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, এক্সটা তো ছিল ওই উল্টো দিকে, ওয়াইটা ওই দিক থেকেই আসছে এবং এখানে একটা অরবিটাল ওভারল্যাপ হয়ে গেছে প্লাটিনামের অরবিটালের সঙ্গে, দিস হ্যাপেন্স এবং ইলেকট্রন এইটাকে আমরা ট্রানজিশন স্টেট হিসেবে ভাবতে পারি। এই রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটটা স্টেবিলিটি পাচ্ছে এই কেসটার ক্ষেত্রে। সেই জন্য কি হচ্ছে, আবারও বলি
যে যত এই পাই বন্ডিংটা ভালো হবে, ইলেকট্রন ডেনসিটি উইল বি শিফটেড টুয়ার্ডস দিস লাইগ্যান্ড অ্যান্ড দেয়ার, এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার, তার মানে ফ্রম এক্স যেদিকে ছিল সেদিক থেকে ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, তখন ওই দিক থেকে একটা ইজিয়ার নিউক্লিওফিলিক অ্যাটাক বাই ওয়াই হওয়ার প্রবণতা বাড়বে। সেই জন্য এই এল এর রেসপেক্টে দেখো ট্রান্সে কিন্তু ওয়াই লাইগ্যান্ডটা এসে ঢুকেছে, এরা কিন্তু এই দিক থেকে আসেনি। তারপরে ফাইনালি কি হবে, ওয়াইটা এখানে পার্মানেন্ট বন্ড তৈরি করবে এবং এক্স উইল গেট এলিমিনেটেড। আমরা প্রোডাক্টটা তখন এরকম দেখতে পাচ্ছি, ওয়াইটা ঢুকে পড়েছে, তাহলে এই এল এর রেসপেক্টে ওয়াই ট্রান্স পজিশনে গেছে। তার মানে ইলেকট্রন যে সিরিজটা আমরা ওখানে দেখেছি, সেখানে যদি আমরা লক্ষ্য করি যে লাইগ্যান্ডগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে কিন্তু এবিলিটি অফ দ্য লাইগ্যান্ড টু ফর্ম পাই বন্ড, মেটাল লাইগ্যান্ড পাই বন্ড যত ফর্মেশনে টেন্ডেন্সি বাড়বে, সেই প্যারালালি কিন্তু ট্রান্স এবিলিটিটাও কিন্তু রান করবে। সেই জন্য দেখো প্রথম দিকে যারা ছিল ওই যে সিরিজটা আমরা দিয়েছি, সেখানে দেখো H2O OH ইত্যাদি দিয়ে শুরু হয়েছিল, যাদের শুধুমাত্র সিগমা ডোনেটিং এবিলিটি, তাদের কোনো পাই ব্যাক অ্যাকসেপ্টেন্স প্রপার্টি থাকে না। কিন্তু যখন আমরা সায়ানাইড, কার্বনিল বা আরো হায়ার যে লাইগ্যান্ডগুলো দিয়েছি, সেগুলো দেখা যাচ্ছে যে তাদের একটা পাই বন্ডিং এর এবিলিটি বেশি আছে, ইলেকট্রন অ্যাট্রাক্টিং এবিলিটি বেশি আছে, সেই জন্য কিন্তু তাদের ট্রান্স ডাইরেক্টিং এবিলিটিটা বেশি। এটাই হচ্ছে ট্রান্স এফেক্ট। থ্যাংক ইউ।